স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। সহিংস রূপ নিয়েছে মাঠের রাজনীতি, এতে করে ক্ষতির মুখে পড়ছে সাধারণ জনগণ। তবু সব রাজনৈতিক পক্ষ থেকে মাঠের কর্মসূচি সফল বা ব্যর্থ করার জন্য ধন্যবাদ পাচ্ছে জনগণই। দেশ ও জনগণের কথা ভেবে সমঝোতার পথে নেই কোনো দলই। এসব নিয়ে আজকের আলোচনা সংঘাতেই সমঝোতা। কথা বলতে আমাদের স্টুডিওতে আজ আছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আছেন বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন ওসিম এবং সিপিপির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স। স্বাগত আপনাদের। অ্যাডভোকেট আফজাল হোসেন, এই কথা তো আর এখন অস্বীকার করার কোনো উপায় নাই যে সাংঘাতিক রকম দ্বন্দ্ব সংঘাতের মধ্যেই দেশ আসলে আছে এবং মানুষ আশঙ্কার মধ্যেও আছে। কয়েকদিন আগে পর্যন্ত আমি আওয়ামী লীগের নেতা কর্মীদের বলতে শুনেছি যে এই আশঙ্কা থাকবে না, ওনারা আশাবাদী যে বিএনপি নির্বাচনে চলে আসবে। এটাও তো নিশ্চিত যে বিএনপি আর নির্বাচনে আসছে না। এই সংকট থেকে সমাধানের কি পথ বা কি রোড ম্যাপ আপনারা দেখছেন? বিএনপি নির্বাচনে আসছে না, আপনি কি এখনো বলবেন যে বিএনপি নির্বাচনে আসছে? আমি বলছি যে বিএনপি নির্বাচনে আসবে না। আমরা আশাবাদী বিএনপি নির্বাচনে আসবে না ধরে নিলে যে সংকটটা রয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি হবে? মানে আপনি সংকট থেকে উত্তরণের কি পথ দেখেন? না, গণতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তনের একমাত্র পন্থা তো নির্বাচন, এবং সেই ক্ষেত্রে একটি সরকার 5 বছর অতিক্রান্ত করতে চলছে, এবং আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আজকে শেখ হাসিনা, উনি কিন্তু বারবারই মানে ওনার যে ভীষণ যে 30 বছর ধরে বেশি সময় ধরে বাংলাদেশে রাজনীতি করছেন এবং নেতৃত্ব দিয়ে যাচ্ছেন জনমানুষের পাশে থেকে, এবং ভোট এবং ভাতের অধিকার, এটি কিন্তু ওনার একটি রাজনৈতিক ভীষণ, এবং সেই ভোটের অধিকার বাস্তবায়ন করতে গিয়ে কিন্তু ইতিমধ্যে তার যে ভিশনারি অ্যাক্টিভিটিস, এটা কিন্তু আমরা সবসময় লক্ষ্য করি। ওনার কথা বিশ্বাস করছেন না বিএনপি, এ কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? না, বিএনপি আসলে কি চাচ্ছে সেটাও কিন্তু আসলে পরিষ্কার না। এই ক্ষেত্রে যে আমি আগের কথা সব বাদই দিলাম, যে এই কথা পরিষ্কার, বিএনপি নির্বাচন করতে চাচ্ছে না শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে। হ্যাঁ, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে আমি তো মনে করি যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী বিএনপি নির্বাচন করতে আপনার প্রথম অংশটা এটি হয়তো সত্যি হতে পারে, কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে নির্বাচন করবেন না, এটি আমি পুরোপুরি মানতে রাজি না এই ক্ষেত্রে। কারণ এই নির্বাচনটির সাথে আসলে আপনি যদি ধরেন যে বাংলাদেশে 17 নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু সময় হয়েছিল, তখনও কিন্তু আমি যদি শুধু তর্কের খাতিরেই ধরে নেই যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে বিএনপি নির্বাচন করছেন না, এটি ধরে নিলে যে সংঘাতের পরিস্থিতিটা, সেই পরিস্থিতিকে উত্তরণের কি পথ আপনারা ভেবেছেন? গত 2 দিনে অবরোধে 15 জন লোক মারা গেছেন। না, ঠিক আছে, নির্বাচন কমিশন একটি নির্বাচনী রোডম্যাপ দিয়েছে এবং নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। বিএনপি তাদের দাবি দেওয়া থাকতেই পারে, এবং তারা আন্দোলন যদি ধরে নেই, তারা তাদের আন্দোলন করে যাচ্ছেন, এবং সেই ক্ষেত্রে তাদের কি করণীয় ছিল? যে একটি হতে পারে যে আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নেওয়া। আমার প্রশ্নটি ছিল যে এইটা থেকে উত্তরণের কি পথ আপনি দেখছেন, যে কিভাবে হতে পারে? আপনি শুধু আমাকে স্টেপ বাই স্টেপ বলেন, বিএনপির করণীয়টা আমি বিএনপির লোকদের যে কি হতে পারে সেটা শুধু একটু বলেন। ধরেন এই যে অবরোধ চললো, আরো লাগাতার অবরোধ আসবে, লাগাতার হরতাল আসবে, লোকজন মারা যাবে, নাশকতা হবে, ভোটের দিন ভোট প্রতিহত করার ঘোষণা ইতিমধ্যে এসেছে। কি হবে আপনারা কি মনে করছেন? না, আমি আপনাকে একটি কথা বলি, সেটা হলো আমি যখন বাসা থেকে বের হলাম, আমার মেয়েটি কিন্তু এবছর ক্লাস 5-এ পিএসসি পরীক্ষা দিচ্ছে। আমি টক শোতে আসবো, আমার মেয়ে কিন্তু আমাকে বললো যে বাবা তুমি কিন্তু আজকে বলবা যে আজকে বিরোধী দলীয় নেত্রীকে যে আমাদের পরীক্ষায় আমরা পরীক্ষা দিতে পারছি না কেন, এবং আমরা পরীক্ষা দিতে চাই, কান্না জড়িত কণ্ঠে বললো। পাশাপাশি আমি যখন এখানে ঢুকলাম তখন একটি মেসেজ পেলাম সরকারের একটি রেলওয়ে থেকে, যে রেলওয়ে বলছে, যে মেসেজটি হলো যে সরকার দিয়েছে, সেটি হলো যে রেলওয়ে জাতীয় সম্পদ, এই সম্পদ আপনার জনগণের। সুতরাং আপনার মেয়ের আবেদন, রেলওয়ের আবেদন বিএনপি শুনবে না, সেটি কি আপনারা বুঝতে পারছেন? না, বিএনপি যদি না শুনে সেই ক্ষেত্রে করার হলো যে আমরা নিশ্চয়ই দেশে একটি দায়িত্বশীল সরকার আছে, এবং সেই সরকার দায়িত্বশীল আচরণ নিশ্চয়ই করবে, জনগণের জানমাল রক্ষার দায়িত্ব সরকারের, এবং সেটা দায়িত্বশীল আচরণ কি এখন করছে না? জানমাল রক্ষা করতে পারছে না, তো জানমাল রক্ষা করার এখানে তো আন্দোলনের নামে কি হচ্ছে? আমি আপনাকে আমাকে একটু কথা বলতে দিন যে আন্দোলনের নামে হচ্ছে যে এখানে একটি বিএনপি, আমি মনে করি না যে বিএনপি একটি রাজনৈতিক দল এবং একটি গণ সংগঠন, কিন্তু আজকে কারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করছে? আজকে রাস্তায় যারা আন্দোলন সংগ্রাম করছে, ঢাকা শহরের কথাই ধরুন, ঢাকা শহরে 9 জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কয়জন নেতা রাস্তা দেখা গিয়েছে? কিন্তু
আজকে সারা দেশে চোরা গোপ্তা হামলা অথবা মানুষকে পুড়িয়ে মারা অথবা বিভিন্ন জায়গায় আন্দোলনের একটি স্লিপার উঠিয়ে কর্মসূচি দেওয়া দিয়ে আন্দোলনের একটি কর্মসূচি দিয়ে এবং ইয়া করা। এবং আফজাল ভাই, টেলিভিশনে বসে পুরা মানুষের ছবি দেখার মধ্যে আত্মতৃপ্তি নিয়ে আন্দোলন সফল হয়েছে সন্ধ্যার সময় ঘোষণা দিলাম, এটি কিন্তু আন্দোলন না। আফজাল ভাই, আপনাকে বাংলাদেশে। ধন্যবাদ। আমি একটু অসীম ভাইয়ের কাছে আসি। অসীম ভাই, আমরা 3 দিনের অবরোধ দেখলাম, আগামী দিন আরো একটু অবরোধ আছে। এই অবরোধ দিয়ে বিএনপি কি অর্জন করলো সেটা যদি আপনি একটু বলেন, এবং আর কতটা অবরোধ দিলে সরকার মেনে নিবে বলে আপনাদের দাবি বলে আপনারা মনে করছেন? বা মানে আমি যদি প্রশ্নটিকে আরেকটু এরকম ভাবে করি যে 3 দিনের অবরোধ আসলে সরকার কতটুকু দুর্বল হলো? 15টি মানুষ মারা গেছে সেটি আমরা জানি। রেল লাইনের ফিশ প্লেট তুলে ফেলা হয়েছে, রেল লাইন বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হয়েছে, নির্বাচন কমিশন আগুন দেওয়া হয়েছে। এবং তার চেয়েও যেটি আমাকে আজকে দৃষ্টি আকর্ষণ করেছে, আমি দৈনিক প্রথম আলোর অনলাইনে যে একটি সংবাদ দেখলাম, সংবাদ মাধ্যমে নাশকতার ছবি পাঠিয়ে শিবির দায় স্বীকার করেছে। এটা আসলে দায় স্বীকার না, এটা বোধহয় একটু ক্রেডিটই নিয়েছে এক ধরনের। তারা বলেছে যে গোটা দেশের 590টি জায়গায় রাজধানীর 35টি স্থান সহ অবরোধ কর্মসূচি সফল করেছে শিবির কর্মীরা। আসলে একটা বিষয় আমাদের একটু অনুধাবন করা উচিত, বা আমরা যদি ঐতিহাসিকভাবে একটু নজর দেই, তাহলে আপনার যে আফজাল ভাই বললেন যে 70-এর নির্বাচনের কথা, বা পরবর্তীকালে আপনার 69-এর গণ অভ্যুত্থান বলেন, আগে 52-র ভাষা আন্দোলন বলেন, 71-এর স্বাধীনতা সংগ্রাম, 90 সালে আপনার স্বৈরাচার বিরোধী আন্দোলন, এক একটা সময়ে আন্দোলন কিন্তু এক একটা রূপে ছিল। মানুষ এবং সমাজের পরিবর্তনের মধ্য দিয়ে আন্দোলন ও রাজনৈতিক আন্দোলনও কিন্তু আপনার ভিন্ন ভিন্ন মাত্রায় ভিন্ন ভিন্ন রূপে আমাদের সম্মুখে এসে হাজির হয়েছে। আজকে যদি একটা কথা বলি, যে একজন দর্শক আমাদের একজন বর্তমানকে একজন মাননীয় মন্ত্রীকে বিবিসি সংলাপে প্রশ্ন করেছিল যে, মাননীয় মন্ত্রী, ইতিপূর্বে যে সমস্ত সরকারগুলো ছিল সে সময় কিন্তু পুলিশ রাস্তায় নামলে গুলি করে মানুষ মারত না। এখন আজকে আমি যে জিনিসটা বলি যে শিবিরের ক্রেডিট নিয়েছে, আমি শিবির সম্পর্কে কোনো বক্তব্য আমার নেই, জামাত ইসলাম সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই। একটা জিনিস বলা হয় যে বিএনপি আন্দোলন করতে পারে না, আওয়ামী লীগের নেতারাই কিন্তু বলেন বিএনপি আন্দোলন করে আওয়ামী লীগকে নামাতে পারবে না। অসীম ভাই, আপনি ছাত্র রাজনীতি করেছেন, আমি মাঝখান থেকে একটু কথা বলি। আপনি যখন জেনারেল এরশাদের উদ্যত বন্দুকের মধ্যে, আপনি এখানে আছেন, প্রিন্স ভাই এখানে আছেন, যখন আপনি মিছিল করছেন, কারফিউ ছিল, আপনি যখন মিছিল করছেন তখন পুলিশের কাছে রাবার বুলেট ছিল না, সত্যিকারে গুলি করেছে। আজকে আপনারা অবরোধ দিয়ে ঘরে বসে থাকছেন, একটি মিছিলের কথা আপনি বলতে পারেন? আমি আপনাকে বলছি যে একটি মিছিলের কথা বলছেন আপনি, এবার যে অবরোধ হয়েছে, আপনি যদি বলেন যে এই অবরোধে কি অর্জন, মানুষের প্রাণহানি ঘটেছে, এটার জন্য আমি মানে শোক জানানো বা আপনার ঘৃণা করার মতো ভাষা নেই, এ ব্যাপারে কোনো সন্দেহ আমার নেই। কিন্তু এই কজটা কোথায়, এটা কোথা থেকে ডিরাইভ করেছে? আপনার শরীরে যদি ক্যান্সার থাকে, আপনি প্রতিষেধক নেবেন, আপনি তো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলবেন না। আপনি ক্যান্সারকে বাড়তে দিয়েছেন, যে একটা দাবি ছিল বিরোধী দলের। আমি যদি এখন বলি যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করাটা একটা ক্যান্সার, আপনারা এটা বাদ দিতে দিতে কতগুলো অঙ্গহানি করবেন? আমি সে কথা বলছি না। এই অঙ্গহানি কারা করছে? আমরা না, আমি আমাদের কথা বলিনি। আমি বলছি সেটা হচ্ছে যে এই যে ক্যান্সারটা হয়েছে, এটা ট্রিটমেন্ট করার দায়িত্ব ডাক্তারের ভূমিকায় বর্তমান সরকার আছে। আমি আমার উপরে দায়িত্বটা নিচ্ছি না। আপনারা আর কতদিন অবরোধ? আমি আপনাকে একটা কথা বলি, আমি তো বলছি যে আমার আওয়ামী লীগের বন্ধুরা বা আপনার বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে, যেমন আপনিও জিজ্ঞেস করেছেন যে আপনারা অবরোধ ডেকে ঘরে বসে থাকেন, মিছিল করেন না। আজকে বলুক, আগামীকালকে আফজাল ভাই বলুক, শান্তিপূর্ণভাবে আমি আমার এলাকা যেখানে বাসা, আমি সেখান থেকে মিছিল বের করব। আমি আপনাকে বলি অবরোধের পক্ষে, আফজাল ভাই একটা মিছিল বের করবে অবরোধের বিরুদ্ধে, কোনো মারামারি হবে না, কিছু না। ওনার মিছিল উনি করবে, আমার মিছিল আমি করব। দেখি পারা যায় কবে কখন কোন জায়গায় শান্তিতে মিছিল করতে পেরেছেন? যদি শান্তিতে কখনো না হয়, তাহলে কবে আপনি গ্রেফতারকে ভয় পেয়েছেন? আজকে তো ভয় পান গ্রেফতারকে। আমি গ্রেফতারকে ভয় পাওয়ার কথা আমি বলছি না, গ্রেফতারকে আমি ভয় পাওয়ার কথা বলছি না। আমি বলছি অন্য ব্যাপারটা হচ্ছে যে আজকে যে ঢাকা শহরে যে অবস্থা তৈরি করা হয়েছে, আপনি দেখেন না, সারা দেশের কথা ধরেন, যখন বলা হয় যে আন্দোলন করতে পারে না, আমি তো জানি যেটা আপনার পত্রপত্রিকা, আপনারাও নিউজে আপনারা দেখান, যেটা যে রাজধানীর সঙ্গে অমুক জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, অমুক জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, সমগ্র দেশ ঢাকা থেকে বিচ্ছিন্ন। তাহলে আন্দোলন কোথায় হচ্ছে? এখন আমার কথাটা হচ্ছে যে এই যে আন্দোলনের সংজ্ঞাটা কি, এখন তাহলে আমাকে বুঝতে হবে নতুন করে যে কতদিন এরকম করলে দাবি মানানো যাবে। জি, আমি সে কথাটাই বলছি। আপনি যদি আমি তো বলেছি যে প্রতিষেধক দেওয়ার দায়িত্বে যারা আছেন, তারা যদি সেটা না বোঝেন এবং সেই পরিমাণ
ট্রিটমেন্ট না দেন, আপনি যদি কি মনে উল্টাটা করছেন, করেন, আপনার ফোরকাস্টটা কি, কতদিন ওনারা বুঝবেন না? আন্দোলনের তীব্রতা যখন মানুষের সেটা কি, সম্পৃক্ততা মানে আসবে, আন্দোলনের পিক পয়েন্টটা কি, না কি পিক অর্জন পয়েন্ট করবেন? বলতে আমি তো বলছি যে আন্দোলন তো আস্তে আস্তে আপনার রূপ নেবে। কি হবে তারপরে আরো? আন্দোলন তো আপনার যখন পিকে যাবে মানে কি সাধারণ মানুষও নেমে আসবে। একদিন দেখা গেছে আপনিও টকশো বাদ দিয়ে আপনি বলবেন যে না রাস্তায় নামি, আর ভালো লাগছে না, একটা শুধু সমাধান বিএনপি হওয়া নেতারা উচিত। নামবে না? বিএনপির নেতারা নামবে না, আমি তো সে কথাটা বলিনি। বিএনপির নেতারা নামে না এটাও কিন্তু ঠিক না, এই কথাটাও ঠিক না। বিএনপির নেতারা নামে, আপনি আমাকে বলেন যে অনেকের বিরুদ্ধে আপনার এই অভিযোগ এসেছে, আমানুল্লাহ আমান উনি আপনার রাস্তা অবরোধ করতে গেছেন, উনি বক্তব্য দিচ্ছেন, ওনার বিরুদ্ধে 2টা মামলা হয়ে গেছে। আমি কথাটা বলছি, একটা কথার কথা আমি বলছি, এই কথাটা আমি প্রসঙ্গটা এভাবে এনেছি যে রাস্তায় তো আপনার নামতে তো দূরের কথা, নামা আমরা ভাঙচুর করবো না, আমরা কোনো ভাঙচুর হবে না, মিছিল করব, ঠিক আছে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে? বা সরকার থেকে বলবে পুলিশ যে রকমের আবার এই মারমুখো, গ্যারান্টি যদি দেওয়া হয় বেপরোয়া, যে ককটেল হবে না, বোমা হবে না, ফিস প্লেট উঠবে না, তাহলে মানুষ এই অবরোধটা কতটুকু মানবে? অসীম না ভাই, না কতটুকু মানবে না অসীম না ভাই বা মানবে, আফজাল ভাই, আফজাল আপনাদের ভাই, কথা শুনে এটা মনে হচ্ছে যে কোনো আমি ঠিক একটু প্রিন্স ভাই দ্বারস্থ না হয়ে পারতেছি না। কোন সময় কোন আন্দোলনের ক্ষেত্রে নিরাপদে আন্দোলন করতে দেওয়া হবে এরকম সুযোগ ছিল বাংলাদেশে? বা আন্দোলনের সময় ভাঙচুর করা হবে না এরকম গ্যারান্টি? দুইজন গ্যারান্টি চাচ্ছেন, একজন গ্যারান্টি চাচ্ছেন আমাকে নিরাপদে থাকতে হবে, আরেকজন গ্যারান্টি চাচ্ছেন না, যে আমি গ্যারান্টির কথা বলিনি, আমি জিনিসটা যেটা আমার বলছি মনে যে হয়, শান্তিপূর্ণভাবে যে যার কর্মসূচি পালন করবে সেটাই। শোনেন না, শান্তিপূর্ণ যে কথাটা বলছি ওটা বাদকাবাদ। জি। বাস্তবে হচ্ছে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে এবং তার বিপরীতে যে কোনো আন্দোলন করতে গেলে আপনাকে এ ধরনের ঘটনার মুখোমুখি হতে হবে, এটা বিবেচনা করেই কিন্তু আন্দোলন করতে হয়, এবং অতীতেও তাই হয়েছে। সুতরাং এটা বলার অপেক্ষা রাখে না। এবং যদি প্রকৃতপক্ষে মানুষকে নামানো যায়, এবং মানুষ তখনই প্রকৃতপক্ষে নামে যখন তার মনের ইস্যুটা থাকে, যে ইস্যুর সাথে তার সম্পৃক্ত থাকে, তখন কিন্তু ওই মানুষকে গুলি করে কোনো কিছুতেই ঠেকানো যায় না, এটা আমরা জানি। দেখুন, আজকে যখন আমরা এই আলোচনা করছি, আজকেও 27শে নভেম্বর, ডক্টর মিলন দিবস। আপনি একেবারে 90-এর উত্তাল দিনগুলোর কথা এখানে আমাদের সকলের মনে আছে, আপনারও নিশ্চয়ই মনে আছে। এটা আমরা জানি আমরা কি করেছিলাম, এবং কি বলে যে এটা কিন্তু বাদ মারতে পারেনি, এটা অগ্রসর হয়ে গেছিল। সুতরাং আপনার কথা আমার মনে হয় এটা ওর বেশি উত্তর আর দেওয়ার দরকার নেই। কিন্তু আমি যে জায়গাটা একটু বলতে চাই, যে প্রশ্নটা দিয়ে আপনি এখানে শুরু করলেন, আমি আজকের একটা বাস্তব কিছু তরুণ বন্ধুদের কথা বলতে চাই। সকালে একটা অরাজনৈতিক বলবো আর কি, মানে তারা রাজনীতির সাথে সম্পৃক্ত না, এরকম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় 2 থেকে 250 ছাত্রছাত্রীর সাথে আমি একটা কর্মসূচিতে ছিলাম। কর্মসূচির পরেই তাদের সাথে একটা আড্ডা হচ্ছিল, এবং কর্মসূচিটা ছিল প্রকৃতপক্ষে নন পলিটিক্যাল। কিন্তু যে কোশ্চেনগুলো তারা কতগুলো কোশ্চেন করলো, আরো অনেকেই ছিলেন, একমাত্র মানে রাজনীতি করা মানুষ আমিই ছিলাম। কোশ্চেনের মধ্যে সবটা আসলে রাজনীতির। পরে প্রোগ্রাম শেষে একটা আড্ডায় আমি তাদেরকে যেয়ে বললাম যে ভাই, এবার তোমরা আমাকে তো বলো, এতক্ষণ তো শুনলা যে কি করা। তারা 2টি কথা বললো। আমি দেখলাম ওই কথাটি কি আমার পার্টির এবং জনগণের কথা। প্রথম বলল, আর দেরি না করে এখনই আজকে বাংলাদেশে আন্দোলনের নামে যে সহিংসতা হচ্ছে এটা বন্ধ করেন, করার ব্যবস্থা করেন, যেভাবে হোক, যে কোনো মূল্যে হোক। আর একটা কথা বললো, নির্বাচন সামনে, যাতে সকলের অংশগ্রহণে নির্বাচন হয় সেই ব্যবস্থাটা করতে হবে। এই ছাড়া কোনো সমাধান নাই, এইটা হচ্ছে তাদের বক্তব্য। এবং আপনার কাছে প্রিন্স ভাই, আমরা একটা আপনার কাছে এটা জানতে চাইবো যে সকলের অংশগ্রহণে নির্বাচনটা কিভাবে নিশ্চিত করা যাবে? বিএনপি নির্বাচনে আসবে না, আওয়ামী লীগ ছাড় দিবেন, এটা আমরা কিভাবে করব? আমি এটার উত্তর বলি। আমি এটার উত্তরের সাথে আরেকটু, মানে শুরু যে কথা বললাম, আমি ওই ছাত্র বন্ধুদের কথা দিয়েই বলতে চাই। দেখুন, আপনি একটু আগে, আমি যদিও দেখে আসিনি, আপনি বললেন প্রথম আলোর অনলাইনে যে নিউজটা, এটা দেখেন আমার কাছে মনে হচ্ছে আমাদের কথার সাথে মিলে যায়। আমরা অনেকদিন ধরে বলে আসছি যে একটি গোষ্ঠী, অপশক্তি, যারা যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত, তারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তারা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এবং বাংলাদেশকে অস্থিতিশীল করাই হচ্ছে তাদের প্রধান কাজ। আপনি দেখেন আজকে তাদের স্বীকারোক্তির মধ্য দিয়ে আবার পুনরায় প্রমাণিত হলো। সুতরাং তাদেরকে আপনি আশ্রয় প্রশ্রয় দিয়ে, এমনকি আশ্রয় প্রশ্রয় খালি বিএনপি দিচ্ছে আমি তা বলবো না, আমি বলবো প্রকারান্তরে ক্ষমতাসীনরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিয়েও আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, সেটাকে রেখে আপনি পারবেন না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সকলের অংশগ্রহণ। এইটা অ্যাকচুয়ালি সদিচ্ছা আছে কিনা, ক্ষমতাসীন যারা আর যারা প্রধান বিরোধী দল, তাদেরও সদিচ্ছা আছে কিনা। সদিচ্ছা যদি থাকে, যে সংকটের কথা আপনি থেকে শুরু করে আমরা সবাই বলছি যে একটা ছোট্ট সংলাপ হওয়া দরকার, বাংলাদেশে কোন নির্বাচন কোন পদ্ধতিতে হলে সকলে অংশগ্রহণ করতে পারে, এই 2 দলের বাইরে আমরা বামপন্থীরা সহ অন্যদেরকেও ফর্মুলা আছে, এই ফর্মুলা নিয়ে যদি ওনারা বসেন, একটা পথ বের করা যায়। আমরা একটা বিরতি নিচ্ছি প্রিন্স ভাই, বিরতির পর ফিরে আসবো আবার। আমি শুধু একটি জায়গায় অসীম ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আনিসুল হক সাহেব আমাদেরকে এসএমএস পাঠিয়েছেন, উনি বলছেন যে আমরা বিএনপির যে দাবি, তত্ত্বাবধায়ক সরকার, সেই দাবির সাথে আমি একমত, মানে আনিসুল হক সাহেব একমত। উনি বলছেন কিন্তু বিএনপি
ডিসি অফিস, টিএনও অফিস, সরি আমি দুটি এসএমএস একসঙ্গে পড়ছি। আরেকজন যার নাম হচ্ছে হিলোল, উনি বলেছেন যে তিনি বিএনপির দাবির সঙ্গে একমত, এবং আনিসুল হক সাহেব বলছেন যে কিন্তু বিএনপি ডিসি অফিস, টিএনও অফিস, কোর্ট, থানা অবরোধ না করে শুধু নিরীহ পথচারীদের মারছে কেন? আর একটি মন্তব্য, আমরা বিরতি নিয়ে ফিরছি, আবার এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা। ফিরলাম আজকের বাংলাদেশে। আমি অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনার কাছে জানতে চাইবো যে একটি অন্য দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি। তফসিল ঘোষণার পরও বিলবোর্ড নামাননি আপনারা, গণমাধ্যমে এরকম খবর এসেছে। ইসির বেঁধে দেওয়া 48 ঘন্টা কি এখনো শেষ হয়নি? না, বিলবোর্ড নামার ব্যাপারে বাধ্যবাধকতা অবশ্যই আছে, এবং আমি বিশ্বাস করি যে নির্বাচনে যারা প্রার্থী হবেন তারা এটা নামিয়ে ফেলবেন। এবং আপনি কি দেখেছেন যে বিভিন্ন সরকারি স্থাপনার দেয়াল জুড়ে শোভা পাচ্ছে সরকারের পক্ষে প্রচারণা, ব্যানার, পোস্টার? এটা আমি কিছুটা কালকে আমি একজন নির্বাচন কমিশনার না, স্ব-উদ্যোগে কেউ কেউ নামাবেন, অথবা এটা নামানোর ব্যবস্থা করা হবে, মানে আইনের ঊর্ধ্বে তো আর কেউ না, এবং নির্বাচনী আইন অনেকে অবশ্য সবাই বলছেন যে পালন করবেন। আইনের নিম্নেও এখন আর কেউ নাই। তবে না, আমি বিশ্বাস করি যে আইনের ঊর্ধ্বে এটা পরিষ্কার হয়ে যাবে, আমি বিশ্বাস করি। আপনি 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 বিশ্বাস করছেন যে এটা পরিষ্কার হয়ে যাবে? দলের থেকে এরকম কোনো সিদ্ধান্ত আছে যে আসলে যেগুলি বিলবোর্ড আছে সেগুলি যেন খুব দ্রুত নেমে যায়, বা দল থেকে এরকম কোনো? এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে দল নির্বাচনী আচরণবিধি মানার ব্যাপারে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে, এবং সেই ক্ষেত্রে শুধু বিলবোর্ড না, অন্য যেসব আচরণবিধি আছে সবগুলোই অক্ষরে অক্ষরে একটি গণতান্ত্রিক দল হিসেবে আওয়ামী লীগ এটা পরিপালন করবে, এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় না কোনো ব্যত্যয় হবে। তবে ওই যে একটি প্রসঙ্গ যেটা বলছিলেন যে আমরা যখন বিরতিতে ছিলাম, প্রিন্স ভাই বলছিলেন যে দায়িত্বটি আসলে দিয়ে দেওয়া হচ্ছে যে সন্ত্রাসী আচরণ করার জন্য। আজকে জামাত শিবির, যুদ্ধাপরাধী, আজকে তাদেরকে এক ধরনের মানে অভয়ারণ্য তৈরি করে দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, এবং তারা বলছে যে তারা এই কাজটি একটা সন্ত্রাসী আচরণ যে তারা করছে, এবং সেই ক্ষেত্রে তাদেরকে তারা কোনো রাগঢাক করছে না, তারা পত্রিকা বা বিবৃতি দিচ্ছে। এবং আজকে প্রথম আলোতে আমি অনলাইনে একটা দেখলাম, সেটা হলো যে আলামিন নামে ককটেল হামলাকারী একজন আলামিন নামে ধরা পড়েছে, সে এয়ারপোর্টের ওই কাছাকাছি ওই জায়গায়। তখন সে বলেছে যে তার নাম আলামিন, থাকেন উত্তরাখণ্ডের ফায়দাবাদ। বললেন যে বিএনপি নেতা বিল্লালের ককটেল ফাটানোর জন্য আমার 200 টাকা দিয়েছে, গাড়িতে মারতে আমি লক্ষ্য করে ককটেল ফাটাইছি। না, পুলিশ জিজ্ঞেস করলে অবশ্য মানে আমি এটা আমি বললাম এই কারণে, রিজভী আহমেদ তার অফিসে বসে বলছেন যে এটি ষড়যন্ত্রমূলকভাবে এই ককটেল অন্যরা ফাটাই আমাদের নাম বলছে। জি আফজাল ভাই, আমি ছোট্ট করে একটু আপনাকে জানতে চাই যে আপনি বিএনপির একজন নেতা হলে আওয়ামী লীগের মতো এই মুহূর্তে আপনি কি করতেন নির্বাচনে যাওয়া ছাড়া? আপনি আপনি ধরেন নির্বাচনে আপনি যেতে পারছেন না, সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচনে যাবেন না শেখ হাসিনার অধীনে, মানে না, আমি আদর্শিকভাবে বিএনপি হওয়ার মতো আমি মানে এই হাইপোথেটিক্যাল প্রশ্নের মধ্যে আপনি যেতে চান? আমি যেতে চাচ্ছি না, মানে আমি মনেই করি যে আমি বাংলাদেশ আওয়ামী লীগ করি বা মুক্তিযুদ্ধের চেতনা, একটি অসাম্প্রদায়িক শোষণমুক্ত গণতান্ত্রিক রাজনৈতিক, এটি আমার বিশ্বাস এবং চেতনা, বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাস করি, এবং আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা। জি, ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এই 48 ঘন্টার অবরোধ কর্মসূচি যেটি 60 ঘন্টায় হয়েছে, সেটি আর মানে আরো একটি প্রায় দিন রয়ে গেছে, এই পর্যন্ত অবস্থায় অবরোধটিকে আপনি সফল বলবেন কর্মসূচিটি? আমি আপনাকে একটা কথা বলি, কোনো কিছু ইন্ডিভিজুয়ালি কাউন্ট করা যাবে না। আচ্ছা, এটা আপনার ইট হ্যাজ টু বি টেকেন ইনটু কনসিডারেশন উইথ হোল। আপনার সমস্ত কিছু ধারাবাহিকতার মধ্য দিয়ে আপনার ওয়ান বাই ওয়ান, আপনার স্টেপ বাই স্টেপ এটা আপনার একটা পর্যায়ে যাবে আন্দোলন। এটা বিগত দিনগুলো তো তাই হয়েছে যে এরশাদ সাহেবের বিরুদ্ধে আপনার আন্দোলন করেছে, 9 বছর লেগেছে। গোলগুলিও তো ছোট ছোট এলিমেন্টগুলি ধরে হয়। আমি সেটাই বলছি যে এটাই মানে আপনার একেবারে চূড়ান্ত সফলতা, বা এটা দিয়েই আপনার অবরোধের প্রাথমিক সফলতা যদি বলা হয়। আজকে যেমন অনেকেই বলেছেন যে ঢাকা শহরে হরতালে যত গাড়ি চলেছে তার থেকেও কম আজকের অবরোধে গাড়ি ঘোড়া ঢাকা শহরে চলেছে গতকালে। আমি সেটাকে বলছি। এখন একটা জিনিস যে দুজন সম্মানিত দর্শক শ্রোতা যারা শুনছিলেন বা দেখছিলেন, একজন বলেছেন যে তারা তত্ত্বাবধায়ক সরকার সমর্থন করেন, আরেকজন বলছেন যে সমর্থন করেন, এবং ওনারা বলেছেন যে এই যে সহিংস যেটা, এই সহিংস বিষয়টা কেউ সমর্থন করে না। আজকে যে সমস্ত সহিংস ঘটনাগুলো ঘটেছে সেগুলো কি কেউ বলতে পারবে বা প্রমাণিত হয়েছে যে বিএনপি করেছে? এটা আমি একটা জিনিস বলি যে এই যে আজকে বড় দুটি দল, জামাতেরটা বলেছে, আমি বিএনপির কথা বলছি, আমি
একটা জিনিস আছে, বাংলাদেশের দুটো বড় দল, আমি অন্যদেরকে আপনার নেগলেক্ট করছি না বা আপনার মনে করেন যে ইগনোর করছি না, মূলত এই দুটো দলই কিন্তু স্বাধীনতার পর থেকে আপনার দেশ শাসন করে এসছে। মাঝখান থেকে স্বৈরশাসক এরশাদ সাহেব ছিলেন 9 বছর। কথাটা হলো আপনার একটার পর একটাই দেখা গেছে যে নির্বাচনে বিজয়ী হয়ে আসে। এই দুটো দল আপনার আমাদের এই যে অবস্থা, এখন অসহিষ্ণু যে একটা অবস্থা, একজনের প্রতি আরেকজনের যে শ্রদ্ধাবোধ বলে কিছুই নেই, আপনার বিশ্বাস বলে কোনো কিছুতে নেই রাজনীতিতে, এই অবস্থার সুযোগ অন্যরা নেওয়ার চেষ্টা করবে। আজকে যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড যেগুলো হচ্ছে, মানুষ মরছে, আপনি কি মনে করেন যে অন্যদের কোনো হাত থাকতে পারে না? আমার তো সন্দেহ হয় যে আমরা কি দেশকে সেদিকে নিয়ে যাচ্ছি, বা অন্য কেউ কি চাচ্ছে, অন্য কেউ বলতে তৃতীয় কোনো পক্ষ আপনার সুবিধাভোগী হতে পারে, যেমন সিপিবি? আমি তা বলছি না, আমি তা বলছি না। ওনারা ও ধরনের ডক্টর কামাল হোসেন আমার আমি না না আমি সেটা বলছি না। তো আমি তাহলে তো আমি স্পষ্ট করে বলতেই পারতাম যে এটা ওনারা করছেন। আমি তো বলছি যে আমি সেটা বলতে পারছি না। এখন আপনি যে 15 জন মানুষ আপনার নিহত হয়েছেন, তার মধ্যে আমার দলের কতজন আছে জানেন তো, তাই না? তো তারা কিভাবে মারা গেল? এ পর্যন্ত আমার দলের কতজন মানুষ, কতজন নেতা, কতজন কর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছে? পাশাপাশি ওইটাও আমি এই কথাটা মনে হয় যে বলছি। আফজাল ভাই একটু এটা যদি না না মনে এই রাখেন জিনিসটা যে- আছে, একটা আরেকটা জিনিস আপনি আফজাল ভাইকে জিজ্ঞেস করেছিলেন যে হাইপোথেটিক্যাল একটা ইস্যু দেখে উনি বলেছেন যে বিএনপি উনি করবেন না, সেটা ভিন্ন জিনিস। আমি একটা জিনিস বলি, আজকে যদি আমার নেত্রী প্রধানমন্ত্রী হতেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনার সুপ্রিম কোর্ট থেকে বাতিল হবার পূর্বে 15th অ্যামেন্ডমেন্ট আমার নেত্রী করতেন পার্লামেন্টে, ওনার নেত্রী এবং উনি আওয়ামী লীগ, ওনাদের বক্তব্যটা কি হতো? এটা একটা প্রশ্ন। মানে এটা আমি আফজাল ভাইয়ের কাছে রেখেছি। আমি এই বিষয়টা বলছি যে এ আর বি জায়গা জাস্ট পরিবর্তন করলে সেটা উনি কি ওনার হবে? আদর্শ বঙ্গবন্ধু, আপনার ওনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সেটা ঠিক আছে। আমরা না হয় মাঠে মুক্তিযুদ্ধ করেছে আমাদের দলের লোকরা, ওনারা পক্ষের শক্তি, সেটা ভিন্ন জিনিস। আমি সেই বিতর্কের মধ্যে না গিয়ে আমি এই কথাটা বলছি। আর আরেকটা জিনিস আমি বলি, এটা কতদিন চলবে, এই আন্দোলনটা কতদিন চলবে? খালেদ ভাই একটা জিনিস দেখেন, 96-এ যখন 15ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল, নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু ওনাদের নেত্রীর, আফজাল ভাইদের নেত্রীর, বাংলাদেশ আওয়ামী লীগ নেত্রীর দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার। আমরা সেখানে আসছি, এগুলো তো পুরনো বিতর্ক। সে সময় 173 দিন হরতাল হয়েছে। সহিংস ঘটনা বাদে আমরা কোনোদিন মানে একটা তাণ্ডব একটা ছাড়া- ঝড় বুঝতে পারছি আমি। বাদে মনে করেন যে আপনার পরিষ্কার আপনার আকাশ কিংবা ফ্রেশ মাঠ কিংবা আপনার নীলিমা দেখা যায় না। দর্শক আপনারা অপেক্ষা করেন যে মানে আমাদের আরো অনেক তাণ্ডব আসলে মেনে নিতেই হবে। জনাব রহিন হোসেন প্রিন্স, আমরা দেখতে পাচ্ছি যে জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ সারাঙ্কো আবার ঢাকায় আসছেন। জাতিসংঘ বা দাতা দেশগুলির সমঝোতা উদ্যোগকে বাম রাজনীতিবিদরা কোনোদিন ভালো চোখে দেখেন নাই আগেকার উদ্যোগে। তারাঙ্কুর উদ্যোগে দুই দলের সমঝোতা হলে কি আপনারা নির্বাচনে যাবেন, বা এই উদ্যোগটা প্রথম কেমনে কি কথা, আপনি আগে যেটা বললেন, জি। যে কোনো ভাবে সমঝোতা হোক এটা আমরা চাই। সুতরাং সমঝোতা কি কথায় হলো না হলো সেটা কোনো বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে সমঝোতা দরকার। কি কারণ আগেই বলেছি, সহিংসতা দূর করা এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য। কিন্তু আপনি সূচনা যেটা করলেন যে বিদেশিদের যে হস্তক্ষেপগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং এই দুই দলের যত বিরোধ থাকুক এবং ওই স্বৈরাচার রাজাকার নিয়ে যত এখানে আপন হোক এবং কথা কাটাকাটির অন্য জায়গায় হোক, ওদের ডাকে কিন্তু তাদের সেখানে বসতে কোনো আপত্তি নেই সংলাপে। এইটা হচ্ছে রাজনীতির এই নগ্ন চেহারা, তাদের কাছেই উন্মোচিত। এইটা জাতির জন্য লজ্জাজনক যে নিজেরা পারলাম না, অন্য কেউ এসে যদি পারে সেটা আমাদের লজ্জাজনক হবে। কিন্তু কথা হচ্ছে যে তারপরও আমাদের দেশের যে সংকট চলছে সেই ধারাবাহিকতা রক্ষার জন্য যদি সকলের অংশগ্রহণে নির্বাচন হয়, সেটি বোধহয় জাতির জন্য একটি ভালো দিক হবে। কিন্তু দেখার ব্যাপার, আপনি যেটা বলছেন, আমরা কিন্তু এখনো পর্যন্ত সে ধরনের কোনো মানে আলামত দেখতে পাচ্ছি না। এবং বিদেশের জায়গাগুলো যদি আপনি দেখেন, শুধু জাতিসংঘের একজন আসবেন বলছেন, সেটা আমরাও দেখলাম। কিন্তু এর আগে তো আমরা দেখতে পাচ্ছি যে অহরহ প্রতি মুহূর্তে এক একজন কিন্তু বলেই যাচ্ছেন সংলাপ করেন, এটা করেন, ওটা করেন, কিন্তু আমরা তো দেখছি যে সেটা হচ্ছে না। এবং যারা এটা করছে, আপনি যদি একটু আগে এই যে আজকেরও আলোচনা আমরা এখানে যেটা বললাম, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, তার চেতনা, এটা সমুন্নত রাখার জন্য কিন্তু এই সমস্ত বিদেশি শক্তি তারা কিন্তু মূল কথাটা বলে না। তারা আমাদের যে অপশক্তি, তাদেরকে দেখি মডারেট মুসলিম দল এই জায়গাটাকে তারা দিচ্ছে, তাদের যে সহিংসতা, এই সহিংসতাকে তারা আমলে নিচ্ছে না। সুতরাং এই জায়গাগুলো একটু বিবেচনায় যদি না নেই, তাহলে তাদের প্রতি মোহগ্রস্ত হয়ে দেশকে বরঞ্চ আর একটা অন্ধকারের দিকে নেওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের ফাঁদে আমরা পা দেবো কিনা, এটা বিবেচনা করতে হবে। এটা একটা জরুরি। প্রিন্স ভাই, আমরা একটা বিরতি নিচ্ছি, কিন্তু বিরতির পর ফিরে এসে আপনার কাছেই আসলে জানতে চাইবো যে আপনারা তো নির্বাচনে যাচ্ছেন না, সেটি একরকম ঘোষণা দিয়ে দিয়েছেন যে সব দল বলবো যাচ্ছে না, সব দল নির্বাচনে অংশ নিলে, তাহলে নির্বাচনে যাচ্ছেন না, নির্বাচনকালীন সরকারের বিরুদ্ধে আপনারা সেই অর্থে কোনো রাজনৈতিক কর্মসূচিও দিচ্ছেন না,
সেটা দিচ্ছেন না কেন আসলে? আমার কর্মসূচি আছে, আমি বলবো এরপর। আর যদি আপনার কর্মসূচি থাকে তাহলে বলবেন এবং কিভাবে করবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। প্রিন্স ভাই, নির্বাচন সরকার নিয়ে আপনাদের দাবি কি? এই দাবি আদায় আপনার নীরব কেন, এই প্রশ্ন জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। আমি দুইটা কথাই বলি। প্রথমত হচ্ছে যে আমরা নির্বাচন নিয়ে আমাদের পজিশনটা কি জি। একটু ছোট্ট করে পুনরাবৃত্তি করলে এটা হয়, নির্বাচনে তো সবাই লেভেল প্লেইং ফিল্ডের কথাই বলে। বিএনপি, আওয়ামী লীগ, বিশেষ করে অপোজিশন বিএনপি তো এই কথাটা সামনে আনছে। আমরাও কিন্তু বামপন্থী এবং কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে পরিষ্কার বলেছি, শ্রেণীবিভক্ত সমাজে 100% আমি লেভেল প্লেইং ফিল্ড পাবো না, কিন্তু অন্ততপক্ষে নির্বাচন ব্যবস্থাকে 4টে জায়গা থেকে মুক্ত করতে হবে। আমরা বলেছি এই যে টাকার উপরে নির্ভর করে, পেশি শক্তির উপরে নির্ভর করে, জি। সাম্প্রদায়িক প্রচার প্রচারণা, আর হচ্ছে প্রশাসনিক কারসাজি। জি। আমরা যদি বুঝে থাকি প্রশাসনিক কারসাজিটাই কতটুকু কমানো যায়, তার জন্য সরকারটা কেমন হবে এইটা হয়। বাকি 3টা জায়গায় কিন্তু দেখবেন এই নির্বাচন কমিশন কোনো হাতটাত দেয়নি। এমনকি না ভোটের বিধানসহ আরো অনেকগুলো পজিটিভ ছিল, তারাও সেটা বাদ দিয়ে বরঞ্চ আমাদের জন্য নির্বাচনকে এমন কস্টলি করেছে সেইখানে যাওয়াটা একটা কঠিন। Right. তারপরও আমরা বামপন্থীরা শ্রমজীবী মানুষের কথা বলি। আমরা মনে করি যে গণতান্ত্রিক ধারাবাহিকতা যদি অব্যাহত না থাকে তাহলে শ্রমজীবী মানুষের কথা বলাটা কঠিন হবে। এই জন্য এবং আরেকটা শক্তি আসতে পারে যার জন্য নির্বাচনী ধারাবাহিকতা অব্যাহত থাকুক, সেইটা যদি অব্যাহত রাখতে হয় জি। এবং সেটা যদি গ্রহণযোগ্য করতে হয়, অন্তত পক্ষে লেভেল প্লেইং ফিল্ড না হোক, গ্রহণযোগ্য করতে হলে সকলের অংশগ্রহণ লাগবে। তা সকলের অংশগ্রহণ ছাড়া এই ধরনের নির্বাচন আমরা মনে করি একতরফা এবং প্রহসনমূলক হবে। এই জন্য সেটার মধ্যে নাই। কিন্তু আমরা করণীয় কি? আমরা সেজন্য অলরেডি, আমি এটা আজকেও আমরা বসছিলাম, আমরা ইতিমধ্যে আপনি দেখছেন যে আমরা সিপিবি না, আমাদের জোটও আছে, আগামীকাল সিপিবি বাসদের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করব। আমরা ইতিমধ্যে কর্মসূচি যেটা নির্ধারণ করেছি, শনিবার আমরা দেশব্যাপী প্রোগ্রাম করব, ঢাকায় করব। শুধু আমরা না, যারা এ ধরনের সকলের অংশগ্রহণের নির্বাচন চায় এবং সহিংসতা দূর করা। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আজকে এই যে আন্দোলনের নামে যে সহিংসতা হচ্ছে এটা বন্ধ করো। 2 নম্বর হচ্ছে সকলের অংশগ্রহণে নির্বাচন নিশ্চিত করো এবং জনগণের দাবি করে নাও। এটা শনিবারে আমরা একটা আহ্বান করেছি। এবং শুধু আমরা না, সিপিবি বাসদ যেমন আছে, আমরা আশা করছি নাগরিক উদ্যোগ, গণফোরাম এবং আরো অন্যান্য বামপন্থী শক্তি ওই দিন মাঠে থাকবে। এই প্রধানত 2 দফার সাথে আরো নিজস্ব দফাগুলো নিয়ে আমরা জনগণকে আহ্বান জানাই। আজকে জনগণের রক্ষা কবচ একটাই, যদি তারা এই ধরনের জায়গায় যায়। কারণ আপনিও শুরু যেটা করছেন, এই সহিংসতা দূর হওয়ার জন্য সকলের অংশগ্রহণের নির্বাচন চালাতে কোনো পথ নাই, এটা জানা কথা। আর সহিংসতা দূর করা ছাড়াও আপনি সকলের অংশগ্রহণটা এখন নিতে পারবেন না, কারণ সহিংসতার মধ্যে চলে আসছে জামাত শিবির শক্তি। এই দাবিতে শনিবার আমরা মাঠে নামছি। আমরা আহ্বান জানাই, জনগণ যদি এইটার সাথে আরো জড়িত হয় এবং লক্ষ মানুষ আমরা মাঠে নামাতে পারি, তাহলে দেখবেন এই সমস্যার সমাধানেই জনগণই দায়িত্ব পালন করতে পারবে। বামপন্থীরা সেই কাজটাই করছে। অ্যাডভোকেট আফজাল হোসেন, না, প্রিন্স ভাই যেটি বললেন যে জনগণকে আহ্বান জানাবেন, ভালো কথা, ঠিকই আছে। কিন্তু ইতিমধ্যে কিন্তু আমাদের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আহ্বান জানিয়েছেন এবং আমরা সবাই জানি যে কিভাবে উনি নির্বাচনী পদ্ধতি, আজকে দায়িত্বটা তো সবাই নিতে হবে। আজকে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া, ওনাকেও দায়িত্ব নিতে হবে। উনি আসলে কি চান? আজকে এই যে পরিষ্কার করে বলেছেন উনি কি উনি চান। 4 বছরে পরিষ্কার করে মানে বলেছেন উনি উনি কি অনেক চান। কথা বলেছেন, কিন্তু আজকে তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক সরকার উনি নির্দলীয় চান, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চান। ঠিক আছে, চান। কিন্তু আজকে উনি তত্ত্বাবধায়ক সরকারের যে কম্পোনেন্টটা বললেন, সেটি কিন্তু জাতির কাছে একটা খেলো হয়ে গেছে। যে সেই 1996 সালে এবং 2001 সালের 10 জন ব্যক্তিকে উনি সেটা কি বাস্তবতা ছিল? না, সেটি অবাস্তব ছিল। আপনি একটা বাস্তব তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা দেন। কিন্তু আজকে আমরা কিন্তু চেয়েছি, প্রিন্স ভাই যেটা বললেন, সবাই কিন্তু সবার সাথে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন এবং একটি সর্বদলীয় সরকার গঠনের ব্যাপারে তার আন্তরিকতার কিন্তু অভাব ছিল না। এবং বিএনপি নেত্রী তাকে কিন্তু ফোন করেছিলেন এবং তারপরে এই যে শ্রদ্ধাবোধের জায়গাটি নাই এখানে কিন্তু আলোচিত হয়েছে। কিন্তু সেদিনের যে ফোন আলাপের যখন সেই কথাগুলো আমরা শুনেছি বিভিন্ন মিডিয়ায়, সেখানে কি শ্রদ্ধাবোধের কোনো পক্ষ থেকে কম বেশি এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি নিশ্চয়ই। হ্যাঁ, শেষে যখন সালাম দিয়ে বিদায় নিলেন আমাদের প্রধানমন্ত্রী, সেটির উত্তরও কিন্তু পাওয়া যায়নি। যাক, সে কথা। কিন্তু আলোচনা কিন্তু থেমে নাই, আলোচনা চলছে। এবং আজকে জাতিসংঘের প্রতিনিধি আছে, আমরা মনেই করি যে প্রিন্স ভাই যেভাবে বলছেন, কেন আলোচনাটা কেন চলছে? আপনি কি মনে করছেন যে বিএনপিকে বুঝিয়ে সুঝিয়ে বিএনপি নির্বাচনে নিয়ে আসতে পারবেন আপনারা? না মানে কিছু কি ছাড় দিবেন নাকি বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসবেন? না, বুঝিয়ে যদি বিষয় না, তো এখানে মানে তো আলোচনাটা কি করবেন? বিএনপিকে বুঝাবেন, বুঝিয়ে মানে কনভিন্স করে পারসুয়েট করে তারপর নিয়ে আসবেন? না, আমরা চাই একটি অবাধ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ নির্বাচন। সেটা এবং এই নির্বাচনকালীন সময় দায়িত্বটা নিতে হবে। আজকে মাননীয় মানে প্রধানমন্ত্রী বিএনপিকে বুঝিয়ে নিয়ে আসবেন। না, মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন। আজকে খালেদা জিয়া বিরোধী দলের নেতা, তাকেও দায়িত্ব নিতে হবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেশকে আপনি ভালোবাসেন আলোচনার কথা এবং দেশকে বলছিলেন। ভালোবাসেন। আজকে খালেদ ভাই শুনেন, দেশকে ভালোবাসেন, এই কারণেই কিন্তু তিনি বলছেন যে কয়েকদিন আগে আবেগপ্রবণ হয়ে বলছেন যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, মানুষের কষ্ট আমার সহ্য হয় না, মানুষকে দগ্ধ করা, এটি তো রাজনীতি না। তারপরও
সেটি কিন্তু চেষ্টা করছেন, কিন্তু নির্বাচনী ব্যবস্থা ওনারা মানবেন না। ওনারা আজকে জামাত শিবিরে আজকে আইনগতভাবে যুদ্ধাপরাধীদের নির্বাচন করার কোনো অধিকার নাই। প্রিন্স ভাই বলেছেন তাদেরকে আজকে আইনগতভাবে তাদের নির্বাচন করতে আফজাল পারছে ভাই, না, কিন্তু তারা নির্বাচন করতে পারছেন না বলে বিএনপি করবে না, এটা তো হতে পারে না। আফজাল ভাই, ওনারা বলেছেন যে নিরপেক্ষ সরকার যদি থাকে, এবং ওনারা এটাকে ছোট করতে করতে ডক্টর কামাল হোসেন এরকমও বলেছেন যে যদি সরকার প্রধানের পদটি অন্যভাবে বিবেচনা করা হয় ডক্টর কামাল হোসেন সহ অনেকে, তাইলে হয়তো বিএনপি নির্বাচনে আসবে। সেটির ক্ষেত্রে তো আমরা কোনো অগ্রগতি দেখছি না। এখন জাতির বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের গত 40 বছরের ইতিহাসে এই দেশের উন্নয়ন অগ্রগতি ধারাবাহিকতা যেভাবে চলছে এবং নির্বাচন ব্যবস্থা অতীতে যেভাবে হয়েছিল, হানা ভোটের উলম্ফ নৃত্য আমরা দেখেছি, তার মানে কিন্তু আপনারা আমরা নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে এনেছি, সবকিছু করেছি। জি, আফজাল ভাই, দায়িত্ব- আমি যেটা জানতে চাইছিলাম যে আপনারা যেই জায়গায় ছিলেন সেই জায়গায় আছেন, তাহলে আলোচনাটা কি নিয়ে হচ্ছে? আলোচনাটা অবশ্যই হচ্ছে যে এই বিষয়গুলি বিএনপিকে বোঝানো, না, এই বিষয়গুলো বিএনপিকে বোঝানো এগুলি না। বিএনপি বুঝতে না, পারছে না, এগুলি বিএনপিকে বোঝানো, না, তাই তো? বিএনপি আসুক, বিএনপি সর্বদলীয় সরকারে যোগ দেখ, নির্বাচনে এই তো। অংশগ্রহণ করুক এবং সেই একটি অবাধ অসীম ভাই শান্তিপূর্ণ কতখানি নির্বাচন হোক। বুঝলেন একটু যদি আমাদেরকে বলেন। না, আমি একটা জিনিস মানে এগুলো কিন্তু পুরনো কথাবার্তা, মানে আমরা যখন না, এখানে পুরনো বসি না, না, পুরনো না। জি, একটু তখন নতুন কিন্তু কথা এই আপনি সমস্ত হয়তো বিষয়গুলো আছে। আপনি যদি একটু নতুন বিষয়ের ক্ষেত্রে আপনি আমি যে জিনিসটা বলি যে সকলে আপনি যেটা বললেন যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বা আপনার কাছে টেক্সট মেসেজ যেগুলো আসে, ইমেল যেগুলো আসে, সেখানে সবাই বলে যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়। আমার একটা বিষয় যে অবরোধ আরেকটু বেড়েছে অসীম ভাই, আমরা একটা ব্রেকিং নিউজ এখন করছি, সেটার মধ্যে বলা হচ্ছে যে শুক্রবার ভোর 5টা পর্যন্ত অবরোধ থাকছে, সফল অবরোধ আরেকটু বাড়লো। জি বলেন অসীম ভাই। এতে রাজনৈতিক কোনো লাভ হবে না, লাশের মিছিলই হয়তো ওনারা বাড়াতে আমি একটা জিনিস বলি, যখন গণবিরোধী কোনো রায় আসে যে দেশে, গণবিরোধী রায় যদি কোনো দেশের সুপ্রিম কোর্ট থেকে আসে, তখন বুঝে নিতে হবে যে সে দেশের অবস্থাটা কি। কেন আমি বলছি যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে রায়টা দেয়া হয়েছে, সে রায়টাকে গণবিরোধী এই কারণে বলা যায় যে সংবিধানের যে 58 ক খ গ ঘ ও এভাবে আপনার অনুচ্ছেদ ছিল, যেটা 13th অ্যামেন্ডমেন্টে, যেটা পার্লামেন্টারি ফর্ম অফ আপনার ওই যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে প্রভিশনগুলো, আপনি দেখবেন এই সংবিধানের ষোড়শ যে আপনার পঞ্চদশ সংশোধনী যেটা হয়েছে, সেখানে আপনার অনেকগুলো আর্টিকেল চেঞ্জ করতে গেলে আপনার রেফারেন্ডাম লাগে, গণভোটের প্রয়োজন হয়। তার মানে শুধুমাত্র যে সংসদের নির্বাচিত সদস্যরাই আপনার এটা পরিবর্তন করবেন, সেই পরিবর্তনের পরে আবার সেটা জনগণের ম্যান্ডেট নিতে হবে, রেফারেন্ডামের কথাটা। তা আমার কথাটা হচ্ছে যে যেখানে এই 13th অ্যামেন্ডমেন্টকে অবৈধ ঘোষণা করতে পারে একটা সুপ্রিম কোর্ট দেশের, কোন অবস্থায় গেলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যে ত্রয়োদশ সংশোধনী, সেটাকে আপনার বাতিল করে দিলেন। এটা বাতিল করার ক্ষমতা সংসদেরও আছে কিনা সেটা আপনার জনগণের কাছে, রেফারেন্ডামের বিষয়টা আছে। না, আপনি একজন আইনজীবী, আপনি কি এটা বলতে পারেন যে হ্যাঁ, আমি এটা- আসলে নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কেউ বাংলাদেশ স্বাধীন করবে, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক না? আমি- কোর্টের কাছে শুধু এইটাই প্রশ্ন ছিল, হ্যাঁ অথবা না। না না, বিষয়টা সাংঘর্ষিক কি সাংঘর্ষিক না? সাংঘর্ষিক কি সাংঘর্ষিক না, এই কথাটা বলবেন। জি। তার মানে কি তাহলে আপনি এটা বাতিল করতে পারেন না? সাংঘর্ষিক বলবেন। হ্যাঁ, বললেন আপনি। যে কোনো কিছু বললেন। সাংঘর্ষিক হলে আপনি এটা বাতিল বললেন, করা হচ্ছে আচ্ছা, কোর্টের আমি দায়িত্ব। বলছি, এই কারণেই বলছি আমি। দেখেন আপনি, এটা হলো কেন যে এই বিষয়টা এটা সাংঘর্ষিক, এটার ব্যাপারে সিদ্ধান্ত নেবে কোর্ট, না, 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 না। পার্লামেন্ট। সংবিধানের সাথে কোনো কিছু এটা- সাংঘর্ষিক হলে সেটার অভিভাবক হিসেবে আমি আসছি সেটা কোর্টকে দেখবে, কোর্ট দেখবে, তো কোর্ট দেখে যখন বলে দিল, জি। বলে দিলে আপনার বলটা চলে যাবে পার্লামেন্টের কাছে। জি, পার্লামেন্ট তাহলে আপনার এই যে 58 যদি আপনার বাতিল করতে হয়, তত্ত্বাবধায়ক সরকারের যে প্রভিশনটা ছিল 13th অ্যামেন্ডমেন্ট, যদি আপনার বাতিল করতে হয়, জি। করে আপনি যে 15th অ্যামেন্ডমেন্ট করলেন, তাহলে আপনাকে তো রেফারেন্ডাম দেওয়ার কথা ছিল। আমি সে কারণেই বলছি এটা। কারণ হলো কি, আপনার একটা বিষয় আছে, পলিটিক্যাল কোশ্চেন, ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোশ্চেন। সবচেয়ে বড় কথা কি, আপনার সুপ্রিম এইটা কি, জনগণ, নট কনস্টিটিউশন। আপনাকে জনগণের কথা চিন্তা করতে হবে। যার কারণে কোর্ট কিন্তু বলেছিল যে বাংলাদেশের রাষ্ট্র নাগরিকের নিরাপত্তার শান্তির কথা চিন্তা করে আরো 2 মেয়াদ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে। অনেক কথা বলেছে, ওনাদেরকে না টানার জন্য বলেছে, সেটা বলেছেন আপনার তখনকার কথা। কিন্তু কোর্টে পরবর্তীতে সংসদে যেতে হবে, সংসদে বলেছে, কিন্তু তত্ত্বাবধায়কের স্পিরিটটা আপনাকে বুঝতে হবে। না, অসীম ভাই, আমি আসলে আপনাদের কাছ থেকে যতটুকু আইন কানুন শিখেছি, সেটা আপনার কথা আমি একটু দ্বিধায় পড়ে গেলাম। কারণ উনার কাছে প্রশ্ন ছিল যেটা সাংঘর্ষিক কি সাংঘর্ষিক না, সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু হলে উনার এই আদেশ দেওয়ার থাকে না। উনি আদেশটি দিয়েছেন, সংবিধান ত্রয়োদশ সংশোধনী আইন 10ই মে তারিখ হইতে প্রসপেক্টিভলি অসাংবিধানিক তথা অবৈধ ঘোষণা করা হইল। হ্যাঁ, ওনারা এই তো করেছেন। এই তো রায়, এটা এটা ছাড়া তো আর রায় নাই। এটা করেছেন, তো এটা করেও কিন্তু দেখেন আপনার, ওনারা কিন্তু একটা কথা বলেছেন যে সংসদ আর মানে আরো 2 মেয়াদের কথা বলেছেন,
এবং কেন বলেছেন? ওই যে জনগণের কথাটা। এই রায়টিকে আপনি গণবিরোধী বলছেন? আমি এটাকে এই জন্যই বলছি, এটা ইন্টারফেয়ার করা উচিত ছিল না, ডক্ট্রিনে পলিটিক্যাল কোয়েশ্চেন এটা। এটা তো আপনার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের মধ্য দিয়ে আপনি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কি সাংঘর্ষিক না। আজকে আপনি একটা আইন করে ফেললেন, আমি সংবিধান আইন- সংশোধন করে না, ফেললেন না। যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেটা আপনি না, না, বলতে আপনার পারবেন না? আমি আপনাকে একটা কথা বলি, কোনটা আমার তো মনে করেন যে 72-এর সংবিধান যেটা, জি। আপনি 72-এর সংবিধানে যা ছিল সেটা কি আজ থেকে 100 বছর পরেও থাকতে হবে? আপনি কি এটা বলবেন? না, সংবিধানের সাথে সাংঘর্ষিক কি সাংঘর্ষিক না সেই প্রশ্নে আমি না, না, এই- অসীম আমরা এটা বিরতি দিতে হচ্ছে, এটা- বিরতি দিয়ে এটা- ফিরে এটা আবার এই আমি বলি, আলোচনায়। ওটা তো মানে জনগণের আশা আকাঙ্ক্ষার কিন্তু প্রতিফলন ছিল। বাংলাদেশে যেটা রিপ্রেজেন্টেটিভ ত্রয়োদশ অফ সংশোধনী যেটা, সেটাও বাংলাদেশে- কিন্তু পার্লামেন্টে আপনার এসেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তো আমি আপনাকে একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের তো কনস্টিটিউশন অ্যামেন্ড করার ক্ষমতা পার্লামেন্টের আছে। জি এটা যদি আমি মানি, জি আর সে পার্লামেন্ট যদি জনগণের আশা আকাঙ্ক্ষার রিফ্লেকশন যেটা সেটা সংবিধানের মধ্যে দেয়, তাহলে সেটাকে আপনি সাংঘর্ষিক বলার কোনো নৈতিক আমার কাছে লজিক্যালি বা এথিক্যালি কোনোদিন হবে আমরা এটা বিরতি নিচ্ছি, কিন্তু আমার পাঠ হচ্ছে সংবিধানের সাথে কোনো কিছু সাংঘর্ষিক হলে সেটা বাতিল করা আদালতের দায়িত্ব। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। দর্শক, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি মানে প্রতিবারই প্রতিটা অনুষ্ঠানের শেষেই একটি আশার কথা শুনতে চাই। আজও একটি আশার কথা শুনতে চাইবো, যদিও জানি আমার এই আশা কখনোই পূরণ হবে না। অ্যাডভোকেট আফজাল হোসেন। না, আমি আমাদের নেত্রীর ভাষায় বলি যে অ্যাডহক ভিত্তিতে দেশ চলতে পারে না। এইভাবে প্রতি 5 বছর পর পর কে তত্ত্বাবধায়ক সরকার হবে, বিচারপতি হবে না, আমাদের সর্বদলীয় একটা মতামত নিয়ে হবে, অথবা বাহির থেকে ধরে এনে হবে, দায়িত্ব তো নিতে হবে। আজকে যারা প্রধানমন্ত্রীর কাছে গিয়েছেন, আমি নাম উল্লেখ করব না, তারাও কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার থেকে তারা সরে আসছিলেন, দায়িত্ব পালন করতে পারেননি। জি। আজকে দায়িত্ব নিতে হবে, দায়িত্বশীল আচরণ সবাই করতে হবে। এবং আমি মনে করি যে এইভাবে জ্বালাও পোড়াও মানুষ পুড়ে এইভাবে করে মানে নির্বাচনে সরকার পরিবর্তনে একমাত্র পন্থা নির্বাচন, এবং সেই নির্বাচনী পদ্ধতিটা যাতে হেলদি হয় তার জন্য সবাইকে সচেষ্ট হতে হবে। এবং সেই মনে করি যে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আসলে আমার মনে হয় সকলে মিলে আমরা একটা নির্বাচন করতে পারবো, যার মাধ্যমে আমরা জনগণের অধিকার বাস্তবায়ন করতে পারবো। আপনার কাছে আশার কথা শুনবো। আমি খুব সংক্ষেপে একটা কথা বলি। ওই যে জি। আমরা তো একদম, একদম। জাজমেন্ট নিয়ে অনেকগুলো কথা বলেছি, জাজমেন্টের মধ্য দিয়ে কিন্তু সমাধান পাওয়ার একটা সুযোগ এখনো আছে। পার্লামেন্ট এখনো আপনার মনে করেন যে আছে, জীবিত আছে। সে পার্লামেন্টের মধ্যে অ্যামেন্ডমেন্ট যেভাবে সুপ্রিম কোর্ট থেকে বলেছিল, আমি বলেছি সুপ্রিম কোর্টের, আমি যেটা বিশ্বাস করি, আমার কাছে মনে হয়েছে যে এটা গণবিরোধী, যে কারণে আমি বলছিলাম যে রেফারেন্ডাম বাদে এটা হয়ে গেছে, সে কারণে আমি এটাকে গণবিরোধী আখ্যা দিয়েছি। আরেকটা জিনিস আছে যে এই যে সহিংস ঘটনাগুলো হচ্ছে, সরকারের একগুয়েমি বলেন বা সহিংস ঘটনাগুলো হচ্ছেন, আমাদের 18 দলীয় জোটের পক্ষ থেকে অবরোধ হরতাল আছে, কন্টিনিউ করছে এবং হয়তো আগামীতেও আসবে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি সহিংসতাও চাই না, আবার কোনো দলকে বাদ দিয়ে নির্বাচন হোক এটাও আমি চাই না। আমি সাধারণ নাগরিকরা, বাংলাদেশের নাগরিকদের কাছে আমার একটা অ্যাপিল যে ঠিক আছে, সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, আপনারা একদিন আসেন এই সহিংসতা এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি কিংবা নির্দলীয় সরকারের অধীনে দাবি, যেটাতে বিরোধী দল অংশগ্রহণ করতে পারে, গ্রহণযোগ্য একটা নির্বাচন হতে পারে, আপনারা সেজন্য একদিন শুধু বাংলাদেশের সমগ্র গ্রাম, প্রত্যন্ত অঞ্চল, শহর রাস্তায় নামেন শুধু আধা ঘন্টা, মানে প্রতীকী মানববন্ধনের মতো। আপনাদেরকে এসে মিছিল মিটিং করতে হবে না। আমি মনে করি যে একটা প্রতিবাদ হবে, মানুষ বুঝতে পারবেন মানুষের মতের কথা, মানে আমি মনের বলেছি কথাটা। তো যে সহিংসতা এবং প্রিন্স ভাই, সরকার যেটা আমি করছে তিনটা সরকারের পয়েন্টে সমস্ত বুলেট কিছুর পয়েন্ট বিরুদ্ধে। বলে দেয়। একদমই 30 প্রথমত সেকেন্ড। হচ্ছে যে 90 আমি এর পর শেষে 30 থেকে দেখা বলবো। গেছে এই যে এই দুই দল বা জোটই ক্ষমতায় ছিল, তারা কিন্তু এই তত্ত্বাবধায়কের বাইরে নির্বাচন কমিশন শক্তিশালী করে যে একটা নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলবে তারা পারেনি। আজকে এটা হচ্ছে না, কারণ একদল মনে করে যে নিজে ক্ষমতায় থেকে নির্বাচন করলে জিতে আসতে পারবো, আরেকজন মনে করে যে ওই ক্ষমতায় গেলে জিতে আসতে পারবো না বলে এটা করছে। রক্ষা কবচ একটাই, যেটা অতীতের অভিজ্ঞতা বলে, জনগণ যদি জেগে ওঠে। Right. তবে আমি একটা খালি বলি, অসীম ভাই যে আকাঙ্ক্ষার কথা বলেছে, আকাঙ্ক্ষার সাথে একমত হয়ে বলি, জামাত শিবিরকে প্রশ্রয় দিয়ে এই আকাঙ্ক্ষা একেবারেই সম্ভব না। ওইটা বাদ দিয়ে এই সহিংসতার হোতাদের বিচার এবং তাদের বিরুদ্ধে Right. কঠোর ব্যবস্থা গ্রহণ, প্রিন্স ভাই, সবার প্রিন্স ভাই, আপনাকে অংশগ্রহণটা যদি ধন্যবাদ। নেওয়া যায়, না, তাহলেই দেশে কিছু করার আব্দুল ভাই, আপনি 5 সেকেন্ড যদি বলতে পারেন তাহলে এটা বলি যে আমিও প্রিন্স ভাইয়ের সাথে একমত যে জামাত জামাত শিবিরকে বাদ দিতে হবে। জামাত এই শিবিরকে সাহেব বাদ দিয়ে স্বৈরাচারের সঙ্গে থাকতে এবং রাজি আছেন। স্বৈরাচার- মোটেই না, আমরা আমি যে বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে আমি জানি যে আমার আশা কখনো পূরণ হবে না, কারণ হচ্ছে যে আওয়ামী লীগের থেকে অ্যাডভোকেট আফজাল হোসেন বললেন যে যদি বিএনপি নির্বাচনে আসে তাহলে এটা ঠিক হবে, বিএনপি বললো যদি তত্ত্বাবধায়ক সরকার আসে তাহলে ঠিক হবে। আমি জানি যে আমার আশা পূরণ হবে না, তবু আশায় থাকি আমরা। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীতে এই সময়। শুভরাত্রি।